বীরসিংহ চক্রবর্তীর রক্তধারা বইছিল কুড়মলের মাটিতে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাহী সনদ নিয়ে ৩০০ বছর ধরে যে মাটিতে উঠেছে রাজকীয় পতাকা, আজ সেখানে শুধুই নীরবতা। রাজা আসে রাজা যায়, এটাই তো রীতি। রাজা রেখে গেছেন আজ শুধুই স্মৃতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, আপনাদের স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক সাক্ষী বলিয়া রাজবাড়িতে। পুরো রহস্য উন্মোচনে কতক্ষণ আমার সঙ্গেই থাকুন। ধ্যানে জ্ঞানে উচ্চ আসনে আসীন বলিয়ার রাজা কৃষ্ণেন্দ্র রায় বাহাদুরের দুই রানী নিঃসন্তান ছিলেন। কোনো জৈবিক উত্তরসূরি না থাকায় 1886 সালে তিনি আপন ভ্রাতুষ্পুত্র কুমার সদেন্দ্র রায়কে দত্তক নেন। এই প্রিয় রাজপুত্রের জন্যই তিনি বিখ্যাত ও বিলাসবহুল সদেন্দ্র প্যালেস নির্মাণের বিশাল যজ্ঞ শুরু করেন। 1886 সালে দত্তক পুত্র নামে শুরু হওয়া সদেন্দ্র প্যালেস দীর্ঘ 5 বছরের নিখুঁত কারুকার্যে তৈরি হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন একটি সুরম্য রাজপ্রাসাদ নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে বলুন তো? 20 কোটি, 50 কোটি, নাকি 100 কোটি টাকা? থাক, আমরা ওই হিসাবে দিকে আর যাচ্ছি না। এই সদেন্দ্র প্যালেসে 1932 সালে রাজকীয় অতিথি হয়ে আসেন ব্রিটিশ গভর্নর স্যার জন অ্যান্ডারসন। 1941 সালে আসেন গভর্নর স্যার জন হার্বার্ট। সদেন্দ্র পুত্র কুমার বিমলেন্দ্র রায়কে জন হার্বার্ট বরেন্দ্র রত্ন বলে আখ্যায়িত করেছিলেন এই সদেন্দ্র প্যালেসের অতিথি ভবনে বসে। এখানে বিভিন্ন পর্যটক এসে এখানে পিকনিক করতেন। বর্তমানে এই রাজবাড়িটা অচল অবস্থায় পড়ে গেছে। বিদায়ী সরকারি থেকে যদি এই রাজবাড়িটাকে সংস্কার করত, এলাকার নাম বিভিন্ন দিকে ছুটে যেত এবং বিভিন্ন পর্যটকেরা আসতেন, তারা এখানে পিকনিক করতে আসতেন। আমরা এতক্ষণ বাইরের অংশ দেখলাম, কি লুকিয়ে আছে সদেন্দ্র প্যালেসের অন্দরমহলে? চলুন জেনে নেওয়া যাক। 5 বছর অক্লান্ত পরিশ্রমে কিভাবে তৈরি হয়েছিল এই প্রাসাদ, আজ তা আপনাদের দেখাবো, সঙ্গেই থাকুন। 44 বছর রাজত্ব শেষে রাজা কৃষ্ণেন্দ্র রায় সদেন্দ্র রায়ের হাতে রাজ ক্ষমতা ছেড়ে 1898 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কুমার সদেন্দ্র রায় রানী কুসুম কামিনীকে নিয়ে এই রাজভবনে বসে 38 বছর রাজত্ব করেন। শেষ রাজা কুমার বিমলেন্দ্র রায়ের শৈশব কেটেছে এই রাজভবনে। আজ সেই জৌলুস না থাকলেও ইট পাথরের দেয়ালে কান পাতলে যেন এখনো শোনা যায় সেই রাজকীয় কোলাহল। নিচে এবং উপরতলায় 8টি করে সুশোভিত ইটের স্তম্ভ এবং 29টি খিলান দরজা দিয়ে ঘেরা এই প্রাসাদের অন্দরমহল। 30টি শয়নকক্ষ, 120টি জানলা, একটি ডাইনিং হল। মানুষে তিরস্কার করে এই জিনিসটা ঐতিক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলতে সিঁড়িপথ বেয়ে আমরা উপরে উঠলাম। সামনে ভাঙ্গা বারান্দা পেরিয়ে আমরা এখন দক্ষিণে এগিয়ে যাচ্ছি। এখানকার গোল পিলারগুলো আজও দাঁড়িয়ে আছে রাজতন্ত্রের সাক্ষী হয়ে। রাজার উত্তরসূরি আজ যারা বেঁচে আছেন তারা হয়তো এখন এগুলো দেখলে মনে ভীষণ কষ্ট পাবেন। ঠিক এখানেই ছিল রাজা রানীর শয়নকক্ষ এবং পাশেই ছিল পবিত্র পূজার ঘর, যেখানে রানী কুসুম কামিনী সন্ধ্যা পূজা করতেন। পাশের এই ঘরেই একসময় সুরক্ষিত থাকত রাজকীয় ধন সম্পদ। মোগল ও ইউরোপীয় নকশা খচিত এই কক্ষের ভারী দরজায় কান পাতলে আজও যেন নুপুরের ধ্বনি আর প্রহরীদের জুতার আওয়াজ পাওয়া যায়। প্রাসাদের দক্ষিণে রয়েছে অপূর্ব এক ঝুল বারান্দা, যেখানে দাঁড়িয়ে রাজা রানী দক্ষিণের হিমেল হাওয়া উপভোগ করতেন এবং মুস্কি হাসি দিতেন। এই কক্ষের কোণে থাকা এখানে রাজকীয় চেয়ারে বসে রাজা গোপন রাজকার্য চালাতেন। আজ আর সেই জাঁকজমক নেই, তবে প্রতিটি ভাঙ্গা ইটের মাঝে লুকিয়ে আছে 300 বছরের পুরনো আভিজাত্য আর দীর্ঘশ্বাসের গল্প।
পাশেই ছিল বিলাসিতা চরম নিদর্শন প্রাচীন স্নানঘর, যেখানে পাথরের পাত্রে রানীর স্নানের জন্য সুগন্ধি গোলাপ জল রাখা হতো। রাজা কৃষ্ণেন্দ্র রায়ের দুই স্ত্রী শিব সুন্দরী দেবী ও গণেশ জননী দেবী ছিলেন নিঃসন্তান। শরদেন্দ্র রায়কে ভালোবেসে দত্তক পুত্র রূপে গ্রহণ করে কৃষ্ণেন্দ্র রায় এই প্রাসাদের নাম দেন শরদেন্দু প্যালেস। রাজবাড়ির জৌলুস বাড়াতে ভ্যানিস থেকে আনা হয়েছিল ঝাড়বাতি, ইংল্যান্ড থেকে টাইলস। আজ সেখানে শুধুই শেওলা আর লতা গুল্মের রাজত্ব। ৩০০ বছরের অহংকার কিভাবে ধুলায় মিশে গেল, কিভাবে রাতারাতি শূন্য হয়ে গেল এই রাজপ্রাসাদ, আজ জানাবো বৈলার রাজবাড়ির পতনের সেই ঐতিহাসিক গল্প। দীর্ঘ ৩০০ বছর ধরে যে জমিদারি শাসন টিকেছিল, ১৯৫০ সালে জমিদারি প্রথা উচ্ছেদ আইনের মাধ্যমে তাতে বড় ধাক্কা লাগে। প্রজাদের থেকে খাজনা আদায় বন্ধ হয়ে যায়। যে জমিদারি থেকে প্রাপ্ত আয় ছিল এই প্রাসাদের মূল উৎস, তা রাতারাতি বন্ধ হওয়ায় রাজপরিবার চরম আর্থিক সংকটে পড়ে। এরপরে শুরু হয় এক নীরব প্রস্থান। অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগতেছে জায়গাটাতে আসার পরে। যদি আপনারা অবশ্যই সবাই আসবেন, জায়গাটা যদি মন খারাপ থাকে, ঘোরার মতো যদি জায়গা না পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা এই জায়গাতে আসবেন। আজ বলিহার রাজবাড়ির ভগ্নস্তূপের সামনে দাঁড়িয়ে বুকটা ভারী হয়ে উঠল। যে বংশের সূচনা করেছিলেন বীর পুরুষ নৃসিংহ চক্রবর্তী, তাদের কেন এই পরিণতি? ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজপরিবার এই প্রাসাদ ছেড়ে চলে যায়। এরপর ১৯৭১ সালে যুদ্ধের পরবর্তী সময়ে শুরু হয় নির্মম লুণ্ঠন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর নওগাঁর ঐতিহ্যবাহী বলিয়া রাজবাড়িকে অফিসিয়ালি সংরক্ষিত পুরাকৃতি হিসাবে ঘোষণা করেছে। আমাদের এই অমূল্য সম্পদকে রক্ষা করতে প্রত্নতত্ত্ব বিভাগের কী ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।